না স্যার। দাঁড়াও, একজন বললে হবে? সবাইকে বলতে হবে? কেউ আর কোনো কথাই বলছে না। কিছুক্ষণ আগে তোমাদের যারা জুনিয়রদের ইন্ট্রোডাকশন হচ্ছিল, সেখানে বলে এলাম যে ছেলেমেয়েরা খুব ভালো প্রশ্ন করছে অনলাইনে, কিন্তু তারপর দেখছি তোমরা প্রশ্নই করছো না। এই যে দেখো, আগের দিনের ক্লাস, আগের দিনের ক্লাসে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে গিয়ে তোমার, আমি একটু মনে করিয়ে দিই, যদি আজকে 1 ঘন্টার ক্লাস, মনে করানোটা খুব ডিফিকাল্ট, কিন্তু লেট মি দেখ, অনেক কিছুই করেছিলাম, কিন্তু লাস্ট পার্ট, যে পার্টটা সম্বন্ধে আমি তোমাদের প্রশ্ন করছি, যে এরকম যে কার্নেল ফ্রম ইনিশিয়াল টাইম xk tk টু xk প্লাস 1 tk প্লাস 1, তার মধ্যে যে কার্নেল, সেই কার্নেলটাকে আমরা ইফেক্টিভলি দেখেছিলাম যে ক্লাসিক্যাল যে অ্যাকশন অফ দ্য সিস্টেম সেটা কিভাবে কনভার্ট করা যায়। ওকে, এবং বুঝতেই পারছো যে এই যে নোটেশন ব্যবহার করেছে xk tk xk প্লাস 1 tk প্লাস 1, টিটাকে যে ইন্টারভ্যালে আমি ভাগ করেছি, স্মল ইন্টারভ্যাল এপসাইলনে ভাগ করেছি, বেসিক্যালি সেই স্মল এপসাইলনের একটা মানে স্মল যে ল্যাটিস পয়েন্টে ভাগ করেছি, একটা ল্যাটিস পয়েন্ট থেকে তার নেক্সট যে পয়েন্ট সেইটার জন্য যে প্রোপাগেটর, সেই প্রোপাগেটর এক্সপ্রেশনটা আমি এখানে লিখেছি। কিন্তু উই হ্যাভ ইন মাইন্ড দ্য বিগার পিকচার, যেখানে আমি একটা ইনিশিয়াল টাইম থেকে ফাইনাল টাইম পর্যন্ত সিস্টেমটাকে তুলবো, তার জন্য প্রোপাগেটর থাকবে। সেই প্রোপাগেটরটাকে আমি ছোট 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 ভাগে ভাগ করেছি। ওকে, আচ্ছা, সেটা করতে গিয়ে এবং তার আগে আমরা যেটা করেছিলাম যে কনভলিউশন প্রপার্টিটা এর আগের দিন আমরা স্টেট করেছিলাম, এবং তার সঙ্গে সঙ্গে কনভলিউশন প্রপার্টিটা দেখিয়েছিলাম যে প্রপার্টিটা স্যাটিসফাইজ দ্য কনভলিউশন প্রপার্টি, এবং সেই কনভলিউশন প্রপার্টি দেখাতে গিয়ে যে প্রোডাক্ট অফ স্মল টাইম ইন্টারভাল কার্নেলের হিসেবে একটা টোটাল কার্নেলটাকে লেখা আছে, সেটা আমরা দেখেছিলাম। ওকে, এবং তারপর এই kxk প্লাস 1 tk প্লাস 1 xk আছে, এখানে একটা দাঁড়া, আমি 1 মিনিট দেখি আমার পেনটাকে কানেক্ট করা। ওকে, তো এখানে যে ভাগগুলো বলছিলাম সেই ভাগগুলো করা আছে, এবং ফাইনালি যেখানে কথা বলছিলাম, হ্যাঁ এই যে এখানটা, এখানটাতে করতে গিয়ে আরেকটা খুব ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট যেটা ছিল যে হ্যামিল্টনিয়ানটাকে আমরা লিখছি কাইনেটিক এনার্জি টার্ম প্লাস পোটেনশিয়াল টার্ম, এবং এখানে যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছ সেটা দিয়ে আমরা তোমাকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে তোমরা যে স্ট্যান্ডার্ড ফর্মে হ্যামিল্টনিয়ান পড়ে এসছো p²/2m কাইনেটিক এনার্জি টার্ম প্লাস potential, that is not only the form for a Hamiltonian, it can have many other forms also, কিন্তু আমরা যে ডেরিভেশনটা করছি সেই ডেরিভেশনের জন্য আমরা এই পার্টিকুলার ফর্মটা ধরবো, অন্য না এই ফর্মটা নয়, সরি এই ফর্মটা ধরবো, অন্য কোনো ফর্ম যদি থাকে তখন আমাকে অ্যাপ্রোপ্রিয়েটলি আমার স্টেপস ফর ডিরাইভিং দ্য ফাইনাল রেজাল্ট হ্যাজ টু বি মডিফাইড। আবার ইন প্রেসেন্স অফ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড থাকলে হ্যামিল্টনিয়ানটা এইভাবে চেঞ্জ হয়, এটাও আমাদের পারভিউ থেকে এক্সক্লুডেড, কিন্তু এগেন দিস ক্যান বি ডান স্লাইটলি মডিফাইং দ্য স্টেপস। এইটা করেছিলাম, করে আমরা যেটা প্রথম যেটা করেছিলাম যে ইন জেনারেল টি অ্যান্ড ভি ডু নট কমিট, ইন জেনারেল টি অ্যান্ড ভি দে ডু নট কমিট, এবং তার ফলে আমার সমস্যাটা ছিল যে টি অ্যান্ড ভি যদি কমিট না করে তাহলে আমার যে অসুবিধা, সেই অসুবিধাটা হচ্ছে যে ই টু দি পাওয়ার এ ইন ই টু দি পাওয়ার বি সমান ই টু দি পাওয়ার এ প্লাস বি নয়, সেটা তোমাকে দেখেছো। তাহলে এই ই টু দি পাওয়ার টি এইচ এর যে টি প্লাস সেটাকে আমি ই টু দি পাওয়ার প্লাস ভি করে লিখতে পারি না। এখানে আমরা করতে পেরেছি, এখানে আমরা যেটা করেছি, আমরা টটার প্রোডাক্ট ফর্মুলা আমি স্টেট করেছিলাম, সেই টটার প্রোডাক্ট ফর্মুলা স্টেট করে দিস ইজ অ্যান অ্যাপ্রক্সিমেট এক্সপ্রেশন হোয়েন এপসাইলন ইজ স্মল। ওকে, এপসাইলন যখন ছোট, লেস দেন 1, তখন যে কোনো অপারেটর নট নেসেসারি টি অ্যান্ড ভি যদি ই টু দি পাওয়ার এ প্লাস বি ফর্মে থাকে, তাহলে লিডিং অর্ডার যে টার্ম, সেই লিডিং অর্ডার টার্মটাকে ই টু দি পাওয়ার এ ই টু দি পাওয়ার ভি হিসেবে লেখা যায়। আমরা সেটাই করেছি।
সেটা করার পরে যেটা করেছিলাম যে দুটো টার্ম আসছে, একটা এক্সপোনেনশিয়াল টু দ্য কাইনেটিক এনার্জি টার্ম and another term is exponential to the potential term with some appropriate factors, সেটাকে আমরা একটা বেসিসে ইভালুয়েট করেছিলাম। কি কোন বেসিস? না, মোমেন্টাম অপারেটরের যে আইগেন বেসিস আছে সেই আইগেন বেসিস আমরা ইভালুয়েট করেছি, এবং ইভালুয়েট করার পরে সাজিয়ে গুজিয়ে লিখেছি। লেখার পরে আমাদের যেটা এসেছিল, দিস ইজ দ্য ফাইনাল এক্সপ্রেশন। ওকে, আই বার এপসাইলন এল এক্স কে ডট, এল এক্স কে ডটটা কি, মানে ল্যাগ্রাঞ্জিয়ান ডেন্সিটি যেটা, সরি, ফর কোয়ান্টাম মেকানিক্স দেয়ার ইজ নো ল্যাগ্রাঞ্জিয়ান ডেন্সিটি, ল্যাগ্রাঞ্জিয়ান that is evaluated at point xk, okay, because q dot t, Lagrange is a function of q dot t. We are constant time independent Lagrangian, so there is no t, but xk is the coordinate, xk dot is the velocity. Okay, এইটা আমরা আগের দিন পর্যন্ত পেয়েছিলাম। এবারে এগুলো সব ডিটেলস স্টেপ, মানে কি কি ব্যবহার করেছি কি কি করিনি, এগুলো ডিটেলস স্টেপ। আচ্ছা, এখান থেকে যদি আমি তোমাদের বলে দেওয়ার পরেও যদি কোনো প্রশ্ন থাকে তুমি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো। তা না হলে আমি যেটা করব, আমি আজকে যেটা পড়ানোর কথা, যে এই যে রিলেশনটা বের করেছি আমরা ফর এক্স কে টি কে টু এক্স কে প্লাস ওয়ান টি কে প্লাস ওয়ান, সেটাকে আমাকে এবারে কনভার্ট করতে হবে এক্সআই টিআই টু এক্সএফ টিএফ। ওকে, ইনিশিয়াল পয়েন্ট টু ফাইনাল পয়েন্ট, যেটা আমরা ডিফারেন্ট ছোট 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 ল্যাটিস পয়েন্টের মধ্যে দিয়ে ভাগ করে করে কনভলিউশন প্রপার্টি ইউজ করে যাচ্ছি। তার কি এক্সপ্রেশন হবে সেটা আমরা বের করবো। 1 ঘন্টার ক্লাসে আসলে তার বেশি কিছু করতে পারবো না। এবং এইটা করতে গিয়ে যে ইম্পর্টেন্ট কনসেপ্ট অফ পাথ ইন্টিগ্রেশন, এমনি ইন্টিগ্রেশন তোমরা জানো, পাথ ইন্টিগ্রেশন ইজ এ নিউ কাইন্ড অফ টেকনিক, সেইটা আমরা ব্রড সেন্সে পড়বো। পাথ ইন্টিগ্রেশন ইভালুয়েশন কি করে করতে হয় সেটা আজকের ক্লাসে, নেক্সট উইক মানডে তোমাদের ক্লাস আছে, সেদিন কি করে পাথ ইন্টিগ্রাল ইভালুয়েট করতে সেটা করবো। ওকে, কারণ আমার মনে হয় না 1 ঘন্টা ক্লাসে এটা শেখানো যাবে। তো যদি কোনো প্রশ্ন থাকে বলো, তাহলে আই উইল প্রসিড ফার্দার। কোনো প্রশ্ন নেই? আচ্ছা, তোমরা সঙ্গে আছো তো, না সঙ্গেও নেই? হ্যাঁ স্যার। বেশ, তাহলে আমি ধরে নিলাম কোনো প্রশ্ন নেই। এরপর দেখো আমি যেটা, তাহলে আমি শুরু করি। দেখো, শর্ট টাইম যে কার্নেল সেটা আমি ইন্ট্রোডিউস করেছিলাম, দেখো আগে। এই পার্টটা আমি আগের দিনের ক্লাসের শেষের দিকে এই পার্টটার কি এক্সপ্লিসিট ফর্ম ইন টার্মস অফ দ্য ক্লাসিক্যাল অ্যাকশন ইভালুয়েটেড এক্স কে সেটা বের করেছি। এইবারে দেখো আমার কে টিলডে এক্সএফ টিএফ এক্সআই টিআই, সেটা হচ্ছে এক্সআই টিআই হচ্ছে ইনিশিয়াল স্পেস টাইম পয়েন্ট, এক্সএফ টিএফ হচ্ছে ফাইনাল স্পেস টাইম পয়েন্ট। সেটা আমার যে জেনারেল ডেফিনেশন ছিল, আমি ছোট 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 ভাগ করে পুরোটাকে তুলেছিলাম। এখানে প্রোডাক্ট হিসেবে আছে, দেখো কে ইজ ইকুয়াল টু 0 to n-1 কনভলিউশন প্রপার্টি বের করে প্রোডাক্ট হিসেবে আছে। ওকে, তাহলে আমি পুরো যে আমার কার্নেল, যেটা আমার আমার অ্যাকচুয়ালি ইভালুয়েট করতে হবে একটা ইনিশিয়াল স্পেস টাইম পয়েন্ট থেকে ফাইনাল স্পেস টাইম পয়েন্টে, যদি কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেমটাকে ইভলভ করি, সেই তার এক্সপ্রেশন এখন আমি লিখেছি, যেখানে ইনপুট হিসেবে কে এক্স কে প্লাস ওয়ান টি কে প্লাস ওয়ান এক্স কে টি কে ইন টার্মস অফ দ্য ল্যাগ্রাঞ্জিয়ান of the system evaluated at xk tk, of course, but Lagrangian is explicitly not time dependent, so tk is not there, সেটা আমরা করেছিলাম। ওকে, বেশ। এরপর আমি যেটা বলছি যে আমরা জানি এই কে এর এক্সপ্রেশন আমরা জানি, সেই এক্সপ্রেশন আমরা বসাবো এখানে। সো
limit n goes to infinity, এখানে যেটা পড়ে আছে k is equal to 1 to n minus 1 minus infinity 2 plus infinity dxk যেমন থাকলো ওকে। আর এই kxk plus 1 কি এক্সপ্রেশন পেলাম, kxk plus 1 এর এক্সপ্রেশন কি পেলাম বলো, একটু বলো দেখি মনে আছে নাকি বা মনোযোগ দিয়ে আছো কিনা। কি এক্সপ্রেশন পেয়েছি, কি এক্সপ্রেশন পেয়েছি, হ্যালো কি কথা বলবে। স্যার ইন্টিগ্রেশন ওই ডিপিকে দিয়ে যেটা পেলাম ওইটা। হ্যাঁ বলো, সেটা বলো কি পেয়েছি। সো 1/2 pi h cut integration dpk e to the power বেশ I দাও, epsilon। আস্তে 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 একটা ইন্টিগ্রেশন আছে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি ডিপিকে বাই 2ph বার, ওকে। এইটাকে আবার আলাদা করে আমি আইডেন্টিফাই করি, এটা একটা মানে আছে। দেন বেশ, তারপরে বলো তারপরে বলো। হ্যাঁ ইন্টিগ্রেশনটা নিয়ে নিয়েছেন e to the power I epsilon by h cut e to the pk power I epsilon by h cut I epsilon by h cut এল ছিল একটা। হ্যাঁ এল, হ্যাঁ স্যার, এল আবার কোথায় পেলে, মানে ল্যাগ্রাঞ্জিয়ান। ও আচ্ছা এল ফর হ্যাঁ ল্যাগ্রাঞ্জ, হ্যাঁ হ্যাঁ pk xk dot minus h। হ্যাঁ বেশ। এবারে আমরা যেটা পেয়েছিলাম ল্যাগ্রাঞ্জিয়ানটা যে এক্সপ্রেসিভ ফর্মে পেয়েছিলাম সেটাতে শুধুমাত্র কে প্লাস ওয়ান এর জন্য ছিল, তাই তো, মানে কে প্লাস ওয়ান এর জন্য ছিল, তাই তো। কিন্তু এখানে প্রোডাক্ট হিসেবে আছে, দেখো আগের যে স্টেপটা রয়েছে সেখানে রয়েছে কে ইজ ইকুয়াল টু 0 to n minus 1, ওকে। আচ্ছা, সেই কে ইজ ইকুয়াল টু যে 0 to n minus 1 রয়েছে, সেই কে ইজ ইকুয়াল টু 0 to n minus 1 এর যে প্রোডাক্ট হিসেবে রয়েছে সেটা আমরা লিখেছি। এবারে কে এক্স কে প্লাস 1 টি কে প্লাস 1 সেইটাকে আমাকে তাহলে বসাতে হবে। সেইটা বসাতে গেলে আমি কি করব, মানে আমার যে ল্যাগ্রাঞ্জিয়ান যেটা ছিল সেই ল্যাগ্রাঞ্জিয়ানে বসাতে গেলে আমাকে কি করতে হবে, বলো। বুঝতে পারছি না স্যার। কোনটা বুঝতে পারছো, মানে স্যার যেটা জিজ্ঞাসা প্রশ্নটা করলে। যে প্রশ্নটা করলাম সেটা হচ্ছে যে কে যেটা ছিল তোমার, সেই কে টা তো মানে আগে যেটা আন্ডারলাইন করা রয়েছে ব্লু লাইন দিয়ে, যেটা আন্ডারলাইন করা রয়েছে সেই ব্লু লাইন দিয়ে আন্ডারলাইন করা পার্টটা তো শুধুমাত্র তোমার ছিল একটা নির্দিষ্ট পয়েন্টের জন্য, তো আগের দিনে যেটা আন্ডারলাইন করা রয়েছে সেটা কি কিসের জন্য করা ছিল। হ্যাঁ স্যার, ওই সামটা ছিল না। কোন সেই সামটা বলো, সামটা তো বলছো না, কোন সামটা ছিল। দুটোই কিন্তু এখনো পর্যন্ত যা লিখেছে কিন্তু সাম হিসেবে নেই, সেটা কিন্তু প্রোডাক্ট হিসেবে আছে।
আচ্ছা, তাহলে ওখানে হবে কে ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 তারপরে এল। এল মানে ক্যাপিটাল এল বলছো? হ্যাঁ, ক্যাপিটাল এল। সামটা কোথায় রয়েছে? সামটা আমি দেখতে পাচ্ছি না, মানে এইটা কিন্তু প্রোডাক্ট, এটা কিন্তু সাম নয়। এখানে যেটা আছে কিন্তু প্রোডাক্ট। হ্যাঁ স্যার, ওই প্রোডাক্ট। e to the power I epsilon by h cut product k equal to 0 to n minus 1 L মানে ক্যাপিটাল এল। তোমার কে এর এক্সপ্রেশনটা কি? কে এর এক্সপ্রেশনটা দেখো, যেটা বুঝতে ভুল হচ্ছে, আমি বুঝতে পেরেছি কেন বুঝতে ভুল হচ্ছে। যে স্যার কে, স্যার হ্যাঁ বলো বলো। হ্যাঁ বলছি যে হ্যাঁ ওটা তো যেটা করিয়েছিলেন ওটা শুধু একটার জন্য, একটা কার্নেলের হ্যাঁ জন্য। হ্যাঁ তো এবার যদি এটা যদি ওই যে প্রোডাক্টটা আছে ওটা যদি একটা একটা করে করেন তাহলে ই টু দি পাওয়ারের ল্যাগ্রাঞ্জিয়ান গুলোর সামেশন হয়ে যাবে তো। এক্স্যাক্টলি, সেটাই আমি জানতে চাইছি। কারণ দেখো যে এইখানে যেটা বোধহয় আমি বুঝতে পারলাম, হ্যাঁ মানে স্যার। যাদের কনফিউশনটা হওয়ার কেন হয়েছে আমি সেটাও বুঝতে পারছি। যে আমি তোমাকে একটা কথা বললাম যে এই দুটো প্রোডাক্ট ছিল, তো একটা প্রোডাক্ট ছিল কে ইজ ইকুয়াল টু n মাইনাস 1 dx কে, সেটা অ্যাজ ইট ইজ রেখেছি। আর একটা প্রোডাক্ট ছিল কে ইজ ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 ডিপি কে 2 পাই h বার। তার সঙ্গে তোমার যেটা ছিল, আমি দাঁড়াও, আমি তোমাদের যেটা বোঝার ভুল হচ্ছে সেটা ধরো এটা আমি তুলে দিলাম। তাহলে আমরা কি লিখতাম? তাহলে আমি লিখতাম কে ইজ ইকুয়াল টু 0 টু n মাইনাস 1, ওকে, সবই আছে, উপরে যা ছিল তাই আছে, ডিপি কে 2 পাই h বার কে এক্স কে প্লাস 1 এর জন্য লিখলাম, ওকে। তার সঙ্গে আমার কি থাকতো বলো? তার সঙ্গে আমার থাকতো যে কে এক্স কে প্লাস 1 টি কে প্লাস 1 এক্স কে টি। এই যে প্রোডাক্টটা এখানে যেটা রয়েছে, এই প্রোডাক্টটা তোমার এই যে পুরো যে ডান দিকে যে জিনিসটা রয়েছে সেইটার উপরে কাজ করছে, ওকে। এই এক্সপোনেনশিয়ালটা এখন বাদ দাও, পুরোটা উপর দিকে কাজ করছে। তার ফলে তোমার কি আছে না, এটাকে যদি ভেঙে লিখি, আমি এখানে একটু তোমাদের বোঝানোর জন্য এখানে একটু স্পেস নিচ্ছি। তাহলে আমার কি হবে যে ডিপি 0 2 পাই h বার, ডিপি 1 2 পাই h বার করতে 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 এটা মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি করে ডিপি n মাইনাস 1 2 পাই h বার। আর কি হবে না কে x1 t1 x0 t0 into কে x2 t2, sorry, কে x2 t2 x1 t1 ইন্টু ডট 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 করে যাবে করে n মাইনাস 1 পর্যন্ত, মানে কে xn tn x n মাইনাস 1 tn মাইনাস 1। এটা হচ্ছে অ্যাকচুয়াল এক্সপ্রেশন। এটা এগ্রি করছো তো? এটা এগ্রি করছো যে দিস ইজ মাই অ্যাকচুয়াল এক্সপ্রেশন? আমি যদি বসিয়ে দিই পুরো, বেশ। হ্যাঁ স্যার। এরপরে দেখো, হ্যাঁ এরপরে যেটা আমি বুঝতে পারছি, আমি হয়তো ব্যাখ্যা করে বললেই ভালো করতাম। আমি যখন এইরকম একটা ব্র্যাকেট দিয়েছিলাম, ব্র্যাকেটের মধ্যে এই পার্টটা ঢোকানো ছিল, ঠিক আছে। বাইরে যে অংশগুলো রয়েছে, বাইরের অংশগুলো যে প্রোডাক্টগুলো রয়েছে, যেটা গোবিন্দ বললো শেষের দিকে, ওকে, যে কে x1 t1 x0 t0 কে x2 t2 x1 t1 কে xn tn ডট ডট করে যাচ্ছে। এই যে পার্টটা, এই পার্টটাতে কে কি আছেন তোমার এক্সপোনেনশিয়াল পার্টটা আছে, দাঁড়াও সরি, এটা বোধ একটা দাঁড়াও, এইখানে এইগুলো বেসিক্যালি এইগুলো কে নয়, মানে যখন 2 পাই h বার করে আমরা নিয়ে নিচ্ছি,
এটা এইটাকে এইটাকে ধরো বলি আমি কে প্রাইম বলি, হ্যাঁ, এটা এখানে নোটেশনের গোলমাল আছে। কে প্রাইম, কে প্রাইমে যেটা রয়েছে সেটা হচ্ছে কে এর যে এক্সপ্রেশন রয়েছে একটা এক্সপোনেনশিয়াল পার্ট মাল্টিপ্লাইড বাই ডিপিকে 2πh বার, দুটো পার্ট রয়েছে, তো একটা রয়েছে ডিপিকে বাই 2πh বার, একটা এক্সপোনেনশিয়াল পার্ট। সেই এক্সপোনেনশিয়াল পার্টটা ধরো শুধুমাত্র আমি কে প্রাইম বলে ডিনোট করছি। ওকে, এখানে আমি একটু লিখতে ভুল করেছিলাম এইখানটায়, কারণ ডিপিকে 2πh বার কে এর ডেফিনেশনের মধ্যেই আছে, ওই পার্টটাকে আমি সেপারেট আউট করলাম, করে আমার এক্সপোনেনশিয়াল যে পার্টটা পড়ে থাকে সেটাকে আমি বললাম সে কে প্রাইম। তাহলে দিস ইজ মাই এক্সপ্রেশন। ক্লিয়ার? ক্লিয়ার? ইয়েস স্যার। বেশ, এবারে যে কে প্রাইমের যে গুণগুলো রয়েছে সেই গুণগুলোকে কি আমি এরকম ভাবে লিখতে পারি? দেখো, ই টু দি পাওয়ার আই এইচ বার এপসাইলন এল ইজ ইকুয়াল টু 0 to n minus 1 pl x l plus 1 minus x plus sorry epsilon epsilon minus h pl xl। এবার অনেকের যদি বুঝতে অসুবিধা হয়, এই pl xl যেটা লিখেছি সেটা হচ্ছে ফাংশন অফ pl and xl, সুতরাং ফার্স্ট ব্র্যাকেট hpl and xl দাও। যদি অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে কে প্রাইম ব্যাপারটা কি, কে প্রাইম x k plus 1 t k plus 1 x k t k, এটা আমি যেটা ডিফাইন করেছি সেটা হচ্ছে আমার কে যেটা ছিল সেই কে এর ডিপিকে আর 2πh ইন্টিগ্রেশনটা বাদ দিয়ে যেটা, সেইটা হচ্ছে কি আমার কে প্রাইম। দেখ, এবারে বুঝতে না বোঝার কোনো বুঝতে না পারার কোনো কারণ নেই। ওকে, ঠিক আছে? হ্যাঁ স্যার। বেশ, ঠিক যদি থাকে তাহলে আমি এইখানে তাও একটা কে প্রাইমটা একবার লিখে দিই, যদি মানে তলাতে লেখা আছে কিন্তু আমি কন্টিনিউ করতে চাইছি। টিকে প্লাস 1 এক্স কে টিকে সমান কি লিখলাম? ঠিক আছে, বেশ, এইটা হচ্ছে আমার কে প্রাইম। তাহলে দেখো আমি এবার এই যে কে প্রাইমটা এখানে বসালাম, বসে আমি দেখিয়েছি যে সামেশন করে এক্সপোনেনশিয়ালি কি আসে। তাহলে আমি কে টিল্ডে xf tf x i ti সমান আমি লিখতে পারি যে লিমিট n goes to infinity, এই যে ব্র্যাকেট দিচ্ছি এই ব্র্যাকেটের মানে প্রোডাক্ট যেটা আমি লিখছি সেই প্রোডাক্ট ইজ অ্যাপ্লিকেবল only within this bracket, ওকে, নট আউটসাইড, কারণ একই ইন্ডেক্স আমি আউটসাইডেও ব্যবহার করছি। আমি আগে যেটা করেছিলাম এবং দ্যাট ওয়াজ দ্য সোর্স অফ কনফিউশন, যে k is equal to 0 to, আচ্ছা দুটো তো n-1 ছিল না, দুটোই কি n-1 ছিল? আচ্ছা, আবার যে ব্র্যাকেট দিলাম মানে দিস প্রোডাক্ট ইজ অ্যাপ্লিকেবল ফর তোমার
this whatever is there inside the square bracket, okay? এটা শুধুমাত্র সেটার জন্যই অ্যাপ্লিকেবল। বাইরে কে ডিপেন্ডেন্ট যে টার্মগুলো থাকবে, বিশেষ করে যেটা আমি লিখতে চলেছি, তাতে কিন্তু এই প্রোডাক্টটা কাজ করবে না। তাহলে ই টু দি পাওয়ার আই এইচ বার এপসাইলন L is equal to 0 to n minus 1, then within the bracket যেটা আমি তলাতে লিখেছি সেটাকে আবার এখানে বসিয়ে দিলাম, x L plus 1 minus epsilon minus h PL XL, okay? Then limit n goes to infinity m by 2 pi I h bar epsilon n by 2 k is equal to 1 to n minus 1 minus infinity to plus infinity dxk into e to the power I h bar epsilon L is equal to 0 to n minus 1, এখানে একটা epsilon হবে L XL XL ডট। বেশ, এইটাতে এগ্রি করছো কি না? ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে m by 2 pi I equal epsilonটা কোত্থেকে এলো? আমি একটা প্রশ্ন করেছি, বলো, যে এর আগের লাইনে তো এরকম m by 2 pi I equal epsilonটা নেই, এখানে এখানে এলো এলো কোত্থেকে? স্যার এই ফার্স্ট ডিএক্স কে টা ডিপি কে করার জন্য dxk টাকে বলো, শুনছি, বলো। স্যার ডিএক্স কে টা ডিপি কে করার জন্য তাহলে আচ্ছা মনে হলো, কিন্তু তাদের নিচে আসা উচিত ছিল তাহলে। dxk তে dpk করিনি, আগের লাইনে দেখো dxk ও আছে dpk ও আছে, হ্যাঁ পরের লাইনে কিন্তু dpk টা নেই। হ্যাঁ হ্যাঁ স্যার, ওই ইন্টিগ্রেশনটা করার জন্যই এসছে ওটা। k equal to 0 to n minus infinite to plus infinite dpk by 2 pi h bar into এক্সপোনেনশিয়াল যেটা আছে ওই টার্মটার জন্য ইন্টিগ্রেশনটা করার জন্য ওইটা এসছে। ইন্টিগ্রেশনটা করলে ওটা এলো, m টা কোত্থেকে এলো? একটা m রয়েছে, মানে ইন্টিগ্রেশনটা করে দেখাতে পারো যেটা আসে? বলো, কিছু বলো। এটা বুঝতে পারছি না স্যার কিভাবে। স্যার হ্যামিল্টনিয়ানটার জায়গায় পি স্কোয়ার বাই 2m প্লাস vx বসাতে হবে।
বসালে কি ওই- তোমার এটা আসবে? ওইখান থেকে কি এমটা আসবে বুঝতে আমি পারছি না জিজ্ঞাসা স্যার, করছি, বলো। হ্যাঁ, মনে হলো স্যার, বুঝতে পারছি না ঠিক। বেশ। এখানে যেটা হয় মানে আমরা এখন ওই পার্টটা রেখে দাও, ওই পার্টটা আমরা পরে ফিক্স করছি। এখন আমরা আগে যেটা করি, আমরা আগে ওই যে ব্র্যাকেটের মধ্যে যে জিনিসগুলোকে লিখেছি সেই জিনিসগুলোকে আমরা আগে ডিফাইন করি। ওকে, এখানে যেটা আসবে কিছু ইনফিনিটি আসে, সেই ইনফিনিটি গুলো ফিক্সড করতে গেলে আমরা একটা নর্মালাইজেশন ফ্যাক্টর গুণ করব, এবং নর্মালাইজেশন ফ্যাক্টরটা কি করে ফিক্সড করব সেটা ফ্রি পার্টিকেল যে সিস্টেম আছে তার জন্য যেহেতু আমরা জিনিসটা এক্স্যাক্টলি ক্যালকুলেট করতে পারি, সেখান থেকে আমরা নর্মালাইজেশনটাকে ফিক্সড করব। আচ্ছা, এবারে এখানে আমরা যেটা কতগুলো জিনিস করব সেটা হচ্ছে আগে ডিফাইন করি, তারপর দেখা যাক কি হচ্ছে। লিমিট n goes to infinity k is equal to 1 to n minus 1 minus infinity to plus infinity dx কে। এখন এই লাস্ট লাইনটার কথা বাদ দাও, এখানে যে লাস্ট লাইনটা আছে এটা হাইলাইটেড পার্ট, ফরগেট অ্যাবাউট দ্যাট। ওকে, মানে নর্মালাইজেশনটা কি করে এলো, এইটাকে আমরা ডিফাইন করছি x ti is equal to xi xtf is equal to xf d. This is my definition. Okay, আমি ব্যাখ্যা করছি, তার আগে আরেকটা ডেফিনিশন আছে, সেই ডেফিনিশনটা করি তারপরে। লিমিট n goes to infinity k is equal to 0 to n minus 1 minus infinity to plus infinity dpk by 2 pi h bar সমান d pt by this argument 2 pi I h bar. ওকে, আচ্ছা, এবারে তোমার এখানে তোমার কতগুলো যে এই যে এক্সপ্রেশন এসছে, তুমি যদি ভায়োলেট ফ্যাক্টরটা বাদ দাও তাহলে তুমি দেখো তোমার কোথায় গেল, এই যে পার্টটা রয়েছে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে, তার মধ্যে প্রথম যে টার্মটা রয়েছে লিমিট n goes to infinity k 1 to n minus 1 dx কে, সেটাকে আমি ডিফাইন করেছি দেখো xti is equal to xi। তার মানে আমার যে একটা কার্ভ নিচ্ছি এখানে, সেই কার্ভ হচ্ছে x as a function of t, তার যে ইনিশিয়াল পয়েন্ট, সেই ইনিশিয়াল পয়েন্টে কার্ভের যে ভ্যালু সেটাকে আমি বলছি xi। এই টার্ম এইটা আচ্ছা আলাদা করে হাইলাইট করা যাচ্ছে না, মানে তলাতে যেটা রয়েছে এইটা,
আর একই কার্ভ তার ফাইনাল যে টাইম ভ্যালু টিএফ অ্যাট এক্স টিএফ ইজ ইকুয়াল টু এক্সএফ ডিনোট করছি। আর এখানে আমরা কি করছি না যে ডি অফ এক্সটি যে পাথ একটা সলিউশন অফ দ্য ইকুয়েশন, সেই পাথের উপরে আমরা ইন্টিগ্রেশনটা করছি। ক্যাপিটাল ডি এর সিম্বলটা মানে হচ্ছে পাথ ইন্টিগ্রেশন। ওকে, এবারে বাঁ দিকে কি আছে না, বাঁ দিকে যেটা ডিফাইন করছি সেখানে তোমার dx কে আছে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। তার মানে ছোট ছোট ইন্টারভ্যালে যেটা ভাগ করেছি, যে ধরো তুমি কথার জন্য বলছি যে k ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে ধরো আচ্ছা এখানেই করি, এখান থেকে করবো। ধরো n ইজ ইকুয়াল টু, ধরো কথার জন্য বলছি n ইজ ইকুয়াল টু 3, n ইজ ইকুয়াল টু 3 যদি হয়, কিন্তু n ইজ ইকুয়াল টু 3 টা আমি তোমাকে ভেতরে জিনিসটা ভেঙে লেখানোর জন্য বলছি। অ্যাকচুয়ালি তুমি কোনো n এর কোনো ফাইনাইট ভ্যালু নিতে পারো না, কারণ এখানে বাইরে বসে আছে লিমিট n গোস টু ইনফিনিটি। ওকে, তার কারণ তোমাকে একটা কন্টিনিউয়াস পাথ হিসেবে ধরতে হবে। তাহলে n ইজ ইকুয়াল টু 3 লিখলে তোমার আননেসেসারি কনফিউশন করে লাভ নেই। এটা আছে তোমার dx1 dx2 dx3 করে করে ধরো কথার জন্য আমি বলছি dx n-1, এইটা ইন্টিগ্রেশন ফর ইচ ভেরিয়েবল মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। আর বাইরে আমার আছে এই লিমিট n গোস টু ইনফিনিটি রয়েছে। এই লিমিট n গোস টু ইনফিনিটি নিচ্ছি মানে আমরা যে স্মল টাইম ইন্টারভ্যালটা করেছিলাম সেটাকে সত্যি সত্যি স্মল করার জন্য, যাতে ডিসক্রিট যে ভেরিয়েবল সেটাকে আমরা কন্টিনিউয়াম ভেরিয়েবলে কনভার্ট করতে পারি। ওকে, সেটা ডান দিকে আমরা সেটাই করেছি, যে পুরো পাথের উপরে কিন্তু আমার ইন্টিগ্রেশনটা হচ্ছে। ওকে, এইবারে কার ইন্টিগ্রেশন হচ্ছে, ভেতরে যে ল্যাগ্রাঞ্জিয়ান যেটা রয়েছে সেই ল্যাগ্রাঞ্জিয়ানটা আমি ইন্টিগ্রেশনটাকে করছি ফর ইচ অ্যান্ড এভরি পয়েন্ট। এখানে একটা কমেন্ট রয়েছে যে এপসাইলন গোস টু 0 or n গোস টু ইনফিনিটি, এই লিমিটটাতে পয়েন্টস xk, অনেকগুলো xk পয়েন্ট রয়েছে, x1 x2 x3 করে xn পর্যন্ত। পয়েন্টস xk define a continuous curve. Okay, continuous curve যেটা ডিসক্রিট ছিল তোমার, ধরো আমি কথার জন্য বলছি এই একটা কার্ভ রয়েছে, এই দুটো পয়েন্টকে করে আমি প্রথম ফার্স্ট আমার যেটা রয়েছে কার্নেল গুলো ভাগ করেছি এরকম ছোট 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 পয়েন্টে আমরা এই ল্যাটিস পয়েন্টে আমরা ভাগ করেছি। কিন্তু যখন n গোস টু ইনফিনিটি নিচ্ছি বা এপসাইলন গোস টু 0 নিচ্ছি, তখন এই যে এই ডিসক্রিট ল্যাটিস পয়েন্ট গুলো রয়েছে সেটাকে আমরা একটা কার্ভে কনভার্ট করছি। দ্যাটস ওয়াই দ্য n গোস টু ইনফিনিটি লিমিট ইজ ভেরি অ্যাপ্রোপ্রিয়েট। এবং ডান দিকে সেই জন্য আমরা একটা ইন্টিগ্রেশন সাইন দিয়েছি, এবং ইন্টিগ্রেশনটা কি না, যে পাথ যেটা আমি দেখাচ্ছি সেই পাথের উপর ইন্টিগ্রেশনটা হচ্ছে, এবং সেই জন্য এটা আলাদা করে dx বা dy বা dz করে নাও। dx dy dz যদি হয়, তোমার যদি ইন্টিগ্রেশন তুমি করো কোন একটা ফাংশনের f of x, ধরো এটা x আর এইটা যদি সরি এইটা হচ্ছে f of x, এটা যদি ইন্টিগ্রেশন করো তুমি যেটা করো f of x dx, এরিয়া আন্ডার দ্য কার্ভ, এক্সটা এইভাবে তোমার চেঞ্জ করে 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 যায়। কিন্তু এখানে তুমি ইন্টিগ্রেশনটা করছো যে অ্যালং দ্য পাথ ইচ পয়েন্টের জন্য যে ভ্যালুগুলো হচ্ছে সেই ভ্যালুগুলোর জন্য তুমি এক্সটিটাকে ইভালুয়েট করছো, সেইটা হচ্ছে কি তোমার ইন্টিগ্রেশন অ্যালং দিস পাথ। কিন্তু তুমি যখন এমনি sin x dx বা cos x dx যখন ইন্টিগ্রেশন করো, সেখানে কিন্তু কোনো পাথের কোনো কনসেপ্ট নেই। যে sin x এর যে পাথটা হয়, ধরো কথার জন্য বলতে তুমি যদি sin x করো, ধরো sin x এর কি হবে, sin 0 তে 0, এরকম এরকম কিছু আসবে, তাই তো? এবার ইন্টিগ্রেশন যখন করো বেসিক্যালি এরিয়া আন্ডার দ্য কার্ভ
সেটাকে করো, কিন্তু অ্যালং দ্য পাথ তোমার কোনো ইন্টিগ্রেশন কিন্তু হয় না। এখানে কিন্তু অ্যালং দ্য পাথ আমি এল যেটা রয়েছে সেই এলটাকে ইভালুয়েট করছি অ্যালং দ্য পাথ, এই পাথ বরাবর। কিন্তু তুমি যখন ইন্টিগ্রেশন করো তখন নট অনলি দ্যাট কার্ভ বেসিক্যালি স্পেসিফাইজ দ্য এরিয়া, যে এরিয়াটাকে তুমি ক্যালকুলেট করছো ইন্টিগ্রেশন করার জন্য। তো এখানে কিন্তু একটা কনসেপচুয়াল কিন্তু ডিফারেন্স রয়েছে। এখানে ডিফারেন্স হচ্ছে আমি এলটাকে ইভালুয়েট করছি, এল মানে হচ্ছে কি ল্যাগ্রাঞ্জিয়ান বা যদি টিটা ধরো তাহলে অ্যাকশন, সেটাকে আমি ইভালুয়েট করছি অ্যালং দিস কার্ভ। সেই কার্ভটা কি না, সেই কার্ভটা হচ্ছে কি তোমার আমার যে সলিউশন আসবে সেই সলিউশন বাদ দিয়েও নেবারহুডে যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো আমি সলিউশনটাকে করছি। আচ্ছা, নাম্বার টু হচ্ছে গিয়ে যে এই যে বলছি যে কন্টিনিউয়াস কার্ভ ডিফাইন করছে, কিন্তু এই কার্ভটা নট ডিফারেন্সিয়েবল এভরিওয়্যার। ফর এক্সাম্পল তুমি যে বাউন্ডারি নিয়েছো সেই বাউন্ডারিতে একটা নির্দিষ্ট ভ্যালু রয়েছে, সেখানে কার্ভটা ডিফারেন্সিয়েবল নয়। ওকে, তো যখন আমি epsilon goes to 0 n goes to infinity করছি, although it's a continuous curve, it is not necessarily differentiable everywhere. Number one. Number two, যেটা আমি ওখানে লিখেছি অলরেডি সিম্বলের মধ্যে, সেটা হচ্ছে যে আমরা এক্স টিআই থেকে আমরা ডিনোট করব এক্সআই হিসেবে। সিমিলারলি আচ্ছা, টি আর এপসাইলনের গোলমাল হচ্ছে বলবো, তাহলে একটু মাথাটাকে উপর দিক করে কাটি। সিমিলারলি আবার এই একই জিনিস হচ্ছে এক্স টিআই, সিমিলারলি এক্স টিএফ সমান এক্স এফ, এক্স টি কে এনি আরবিট্রারি পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে এক্স কে ইজ ইকুয়াল টু এক্স টিআই প্লাস epsilon into k, and similarly p at ti will denote as pi, p at tf will denote as pf, and similarly pk will denote as p ti plus epsilon k। সেটা আমি অলরেডি ওখানে করেছি। ওকে, এবং এইটা করার এই যে নোটেশন আমরা ব্যবহার করেছি, ব্যবহার করার ফলে এটাকে আমরা লিমিট n goes to infinity epsilon l is equal to 0 to l is equal to 0 to n minus 1 pl x plus 1 minus xl by epsilon minus h as a function of pl xl pl xl। তার মধ্যে দেখো এই যে পার্টটা রয়েছে, এই পার্টটাকে আমি লিখতে পারি x ডট টি হিসেবে লিখতে পারি, তাই তো? বেশ, এটা যদি x ডট টি হিসেবে লিখতে পারি তাহলে আমি এইটার সমান লিখতে পারি টি টু টিএফ ডিটি পিটি x dot t minus h pt xt। ওকে, এবারে তোমার এই যে এপসাইলন যে রয়েছে, এই এপসাইলনটা কি?
এই যে এপসাইলন যেটা রয়েছে এটা কি, এটা কিভাবে ডিফাইন করেছি বলো? এপসাইলনটা কিভাবে ডিফাইন করেছি? হ্যালো, tk plus 1 minus tk. বেশ, সেটা একটা ডেফিনেশন। তার মানে সেটাকে আমি ডিটি হিসেবে আইডেন্টিফাই করতে পারি। না, আরেকটা আছে tf minus ti by n, ক্যাপিটাল হ্যাঁ, N. হ্যাঁ, দুটো ইকুইভ্যালেন্ট এক্সপ্রেশন, কিন্তু তুমি যেটাই নাও তার মানে এপসাইলনটাকে কি আমি ডিটির সঙ্গে আইডেন্টিফাই করতে পারি? ডিটি হ্যাঁ স্যার, ডিফারেন্সিয়াল টি, হ্যাঁ ডিফারেন্সিয়াল স্যার টি। পারি। বেশ, দেখো সেটাই আমি করেছি এখানে। ওকে, সেটাকে আমি এখানে করেছি, সামেশনটাকে ইন্টিগ্রেশন চেঞ্জ করেছি। ওকে, এবং মাঝের যেগুলো আছে সেগুলোকে আমি কন্টিনিউয়াস ভেরিয়েবলে চেঞ্জ করেছি। তার ফলে এই যে এখানে আমি এক লাইনে লিখে দিয়েছি, এই যে এইটা যেটা রয়েছে এটাকে যে আমি ডিএক্সটি করে করছি, এবং তার সঙ্গে যেটা গুণ হয়ে আছে, এই যে এল হিসেবে যেটা গুণ আছে এইচ থেকে পি করে এল, সেটা করার উদ্দেশ্য কিন্তু সেটাই যে আমি আমার ডিসক্রিট পয়েন্টে আমি সরি ইভালুয়েট করছিলাম, সেটা আমি কন্টিনিউয়াস পাথে চেঞ্জ করেছি। ওকে, সেটাই এটা যেখানে ডিটেলে যেটা দিলাম, আশা করি এটা এক্সপোনেনশিয়ালের মধ্যে আছে তোমার। ওকে, সো আই থিঙ্ক দিস শুড বি ওকে। তার ফলে লিমিট n goes to infinity, epsilon k is equal to 0 to n minus 1 সমান তোমার l x k x k ডট, এইটা সমান হচ্ছে ti tf dt l xt xt ডট। এবার যেহেতু ডিটি করা আছে তার ফলে আমরা এটাকে লিখতে পারি সমান এস, এস মানে অ্যাকশন, এক্স টি টিএফ টিআই। ওকে, এই দুটো যদি আইডেন্টিফিকেশন আমি করি এবং তার সঙ্গে আমি তোমাকে ডিফাইন করেছি অলরেডি যে পাথ ইন্টিগ্রেশনটা কি, একটা নতুন সিম্বল ইন্ট্রোডিউস করেছি এইখানটায় ডিএক্সটি। অনেক সময় কার্লি ডি দেয়, অনেকে আবার এমনি বিগ ফেস বোল্ড ডি দিয়ে লেখে। আমি এখানে চেষ্টা করবো হাতের লেখাতে কার্লি ডিতে ফোটানোর জন্য। তাহলে যে পুরো যে বাঁদিকের যে সমান চিহ্নের বাঁদিকে যে এক্সপ্রেশন রয়েছে সেই পুরো জিনিসটাকে এন গোস টু ইনফিনিটি লিমিটে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এন গোস টু ইনফিনিটি লিমিটে, মানে আমি আগে প্রোডাক্ট এবং ইন্টিগ্রেশন আগে করলাম, করে তারপর অ্যাট দ্য এন্ড আই টেক দ্য লিমিট এন গোস টু ইনফিনিটি, দ্যাটস দ্য মিনিং। এবং এন গোস টু ইনফিনিটি লিমিট নিচ্ছি বলে আমরা দেখবো, অলরেডি আমি তোমাকে একটা রেজাল্ট দিয়েছি এখানে, কিন্তু আমরা দেখবো যে তার জন্য একটা ইনফিনিটি আসে। তো সেই ইনফিনিটিটা কেন আসে এবং সেটাকে কিভাবে দূর করতে হয় তার একটা প্রেসক্রিপশন, সেটা আমরা দেখবো। এই পুরো বাঁদিকের যে জিনিস সেটাকে আমরা রিপ্লেস করছি তোমার, সেটা আমরা রিপ্লেস করছি ডান দিকের এই ডেফিনেশন দিয়ে। ওকে, আর সিমিলারলি ফর দ্য মোমেন্টাম ভেরিয়েবল বাঁ দিকে যেটা রয়েছে এরকম কোনো জিনিস হলে আমরা এটাকে ডান দিকে যেটা আছে সেটা দিয়ে রিপ্লেস করবো। এবং এখানে আমি তোমাকে এই দুটো বাদ দিয়েও এক্সপোনেনশিয়াল যে জিনিসটা আছে, এক্সপোনেনশিয়াল যে জিনিসটা আছে ইনক্লুডিং দিস এইচটা ধরে সেটাকে কিভাবে ডিসক্রিট থেকে কন্টিনিউমে যাব সেটা আমি তোমাকে এখানে ব্যাখ্যা করেছি। এই দুটোকে যদি আমি কম্বাইন করি তাহলে আমি কে কে xf tf xi ti, এটাকে আমি লিখতে পারি xi xf d xt d pt 2 pi h bar into e to the power I h bar TITF dt PT x dot t minus h, একটা ফর্ম,
বা আমি যদি হ্যামিল্টনিয়ান হিসেবে না লিখে আমি সরাসরি যে তোমার xi xf dxt e to the power I h bar sxt. ওকে, সেকেন্ড লাইনে দেখো এই পি এর ইন্টিগ্রেশনটা নেই। ওকে, পি এর ইন্টিগ্রেশনের পরিবর্তে আমি একটা কি করেছি, পি এর ইন্টিগ্রেশনের পরিবর্তে আমি একটা এন ইন্ট্রোডিউস করেছি। এই এনটা হচ্ছে নর্মালাইজেশন ফ্যাক্টর। ওকে, কেন নর্মালাইজেশন ফ্যাক্টর? নর্মালাইজেশন ফ্যাক্টর এই কারণে যে এই যে এক্সপ্রেশনটা উপরে যে একটা এক্সপ্রেশন আমি বললাম, এটা এটা এই যে এই জিনিসটা রয়েছে, এটা এই এক্সপ্রেশনটা এই এক্সপ্রেশনে m বাই 2 পাই i h বার এপসাইলন টু দি পাওয়ার n বাই 2, এবং তুমি যদি এটা n গোস টু ইনফিনিটি লিমিট নাও তাহলে কি আসে? এটা কি ফাইনাইট কোয়ান্টিটি হয়? m বাই 2 পাই h বার এপসাইলন টু দি পাওয়ার n বাই 2 and n গোস টু ইনফিনিটি। তোমার টু দি পাওয়ার n বাই 2 যেটা রয়েছে, এটা m বাই 2 পাই h বার এপসাইলন কিছু একটা ভ্যালু দিল, সেই ভ্যালুটা টু দি পাওয়ার n বাই 2 সেটা যদি ইনফাইনাইটলি মেনি টাইমস নাও, সেটা কি তোমাকে কোনো ফাইনাইট কোয়ান্টিটি দেয় না ইনফাইনাইট কোয়ান্টিটি দেয়? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে না? তোমার প্রশ্ন করেছে। লিমিট n গোস টু ইনফিনিটি m বাই 2 পাই h বার এপসাইলন টু দি পাওয়ার n বাই 2। বেশ, লিমিট n গোস টু ইনফিনিটি। ওকে, বেশ, এবার ধরো এপসাইলনের ভ্যালুটা মনে আছে কারোর? এপসাইলন কি লিখেছিলাম? tf মাইনাস ti বাই n। তার মানে সেটাকে যদি আমি বসিয়ে দিই এপসাইলনের ভ্যালু, তাহলে mn 2 পাই i h বার tf মাইনাস ti টু দি পাওয়ার n বাই 2। এবার বলো তাহলে এই যে n যেটা পেয়েছো, যদি আমি n গোস টু ইনফিনিটি লিমিট নিই তাহলে আচ্ছা সরি, দুটো n আছে, দাঁড়াও, দুটো n আছে। হ্যাঁ, একটা হচ্ছে গিয়ে এই বাইরে যেটা ঢোকালাম এটা হচ্ছে কার্লিয়ান নর্মালাইজেশন ফ্যাক্টর, কার্লিয়ান নর্মালাইজেশন ফ্যাক্টর। আর তোমার আমার টিএফ মাইনাস টিআই, মানে এই এনটা হচ্ছে গিয়ে যে এনটা আমি স্মল নাম্বার অফ ল্যাটিস পয়েন্টে ভাগ করেছি সেই এন, এভরি নর্মাল এন যেটা ক্যাপিটাল এন। আর একটা কার্লিয়ান, কার্লিয়ানটা আমি ডিফাইন করছি যে প্রোডাক্টটা ইভালুয়েট করার পরে যে এন গোস টু ইনফিনিটি যদি লিমিট নিই, এন বলতে নাম্বার অফ ডিভিশন, তাহলে সেটা ফাইনাইট না ইনফাইনাইট? কি হয়, কি মনে হচ্ছে? ইনফাইনাইট মনে হচ্ছে। ইনফাইনাইট মনে হচ্ছে, তাই তো? কিন্তু ইনফাইনাইট তো হতে পারে না। ওকে, তার মানে এখানে আমাদের নর্মালাইজেশনের কোনো একটা অসুবিধা আছে। এবার এইটা আমরা, মানে আমি যেটা এতক্ষণ ধরে বলার চেষ্টা করছি, এইটা আমরা পরে এই যে কোয়ান্টিটিটা আসবে সেটাকে আমরা নর্মালাইজেশন ফ্যাক্টর এন হিসেবে লিখবো। পরে আমরা এটাকে কিভাবে কিওর করতে হয়, নর্মালাইজেশনটাকে দূর করতে হয়, সেটা আমরা করে দেখতে হবে। এইবারে তোমরা জানো, তোমরা যখন ক্লাসিক্যাল মেকানিক্স করো, যদি কোনো হ্যামিল্টনিয়ান সিস্টেম থাকে তখন ফেজ স্পেসে একটা জিনিস কনস্ট্যান্ট থাকে। কি থাকে বলো তো? সিম্পল ক্লাসিক্যাল মেকানিক্স, ফরগেট অ্যাবাউট হোয়াটএভার আই এম টিচিং। লিভিল থিওরেম থেকে কি, লিভিল রেজাল্ট থেকে কি বলে যে যখন আমি তোমার ফেজ স্পেসে কোন একটা জিনিস দেখি সেটা কনস্ট্যান্ট থাকে ফর হ্যামিল্টনিয়ান সিস্টেম। নন হ্যামিল্টনিয়ান সিস্টেম সেটা থাকে না, এবং ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন করলেও এই প্রপার্টিটা বজায় থাকে। কি বলতো? Density of representative points. সেটা কি বললে বলে, কি, হাউ ডু উই ডিফাইন ডেনসিটি অফ রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট? স্যার এনসেম্বল হলে ডিফাইন করতে পারবো, কিন্তু এই ক্ষেত্রে এনসেম্বলের কথা কেমন বলি ভাবে? আমি ক্লাসিক্যাল মেকানিক্স বলছি।
ক্লাসিক্যাল মেকানিক্সে লিউভিল থিওরেম পড়েছো না পড়োনি? ক্লাসিক্যাল মেকানিক্সে লিউভিল থিওরেম পড়েছো? হ্যাঁ স্যার। সেই লিউভিল থিওরেমটা বলো, লিউভিল থিওরেম কি কনস্ট্যান্ট থাকে? মানে কোন একটা সিস্টেমে যদি তুমি ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন করো, ট্রান্সফরমেশন করার পরেও কিন্তু সেই জিনিসটা কিন্তু পাল্টায় না, সেই জিনিসটা একই থাকে। কি সেটা? রোটা। মানে রোটা কিভাবে ডিফাইন করতে বলো? আমি ক্লাসিক্যাল মেকানিক্স মানে রো মানে তোমরা রোটা কিভাবে ডিফাইন করতে বলো? রোটা একটা ফাংশন অফ এইচ হিসেবে ডিফাইন করা যাবে। রোটা কি? রোটার নাম কি? রোটা হচ্ছে ওই ওই যেটা বললো ডেনসিটি অফ রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট, মানে ওটা ওই ফেজ স্পেসের পয়েন্টের ডেনসিটি। আচ্ছা বেশ, ঠিক আছে, বুঝলাম বুঝলাম। বেসিক্যালি সোজা কথাতে আমরা যদি বলি যে ভলিউম ইন দ্য ফেজ স্পেস ইজ কনজার্ভড, সেটা কি তোমাদের যে রো দিয়ে বলছো তার সঙ্গে কি ম্যাচ করে? তোমরা যেটা বলছো সেটা আমি এখন বুঝতে পেরেছি, মানে ওকে দ্যাট ইজ অলসো কারেক্ট অ্যান্সার, বাট তোমরা ইন্টিগ্রেশনটা করে টোটাল ভলিউম না বলে একটা লোকাল ডেসক্রিপশন হিসেবে বলছো ডেনসিটি অফ পয়েন্ট কনজার্ভ থাকে, ঠিক বুঝলাম। কিন্তু সোজা কথায় যেটা হচ্ছে যে ওভারঅল তুমি যদি ইন্টিগ্রেশন করো, করার পরেও তোমাদের স্টেটমেন্ট হচ্ছে লোকাল স্টেটমেন্ট, যে কোনো আমি যদি একটা স্মল ভ্যালুম নিই ফেজ স্পেসে, সেখানে যদি আমি ডেনসিটি পয়েন্ট ডিফাইন করি তাহলে সেটা লিভিল ইকুয়েশন স্যাটিসফাই করে। যে ভলিউমটা কমা বাড়া মানে সেটা ডিপেন্ড করছে যে হাউ ইট ইন্টারঅ্যাক্টস উইথ নেবারহুড পয়েন্ট। কিন্তু আমি বলছি তো হ্যামিল্টনিয়ান সিস্টেম যদি হয় তাহলে এনার্জি ইজ এ কনজার্ভড কোয়ান্টিটি, সেখান থেকে বলা যায় যে ভলিউম ইন দ্য ফেজ স্পেস ইজ কনজার্ভড। ওকে, এবং সেটা খুব একটা বড় ইম্পর্টেন্ট রেজাল্ট। স্টেটমেন্টটা শুনে মনে হচ্ছে আহামরি কিছু নয়, কিন্তু হ্যামিল্টনিয়ান সিস্টেমের ক্ষেত্রে এটা কিন্তু একটা বড় রেজাল্ট। এবং তোমরা ধরো হারমোনিক অসিলেটর তোমরা সলভ করতে পারো, তাহলে ফেজ স্পেস মানে যে এক্স আর পি, এক্স এর ইকুয়েশন নাও, পি এর ইকুয়েশন নাও, তুমি ইন্টিগ্রেশন করো ফেজ স্পেসে জাস্ট অ্যাজ এ ফান রিক্রিয়েশন। তুমি দেখবে যে যাই হোক না কেন তুমি ক্যানোনিক্যাল ট্রান্সফর্ম করে অন্য কোঅর্ডিনেটে গেলেও যা ভলিউম হচ্ছে উইথ আইডেন্টিক্যাল বাউন্ডারি কন্ডিশন, ইনিশিয়াল কন্ডিশন এখানেও হচ্ছে। আচ্ছা, এইবারে এখানে আমাদের যেখানে যে মেজারটা রয়েছে, এক মিনিট আমি আমার পয়েন্টটা ক্লিয়ার করি তাহলে ভুলে যাবো। এইখানে যেটা রয়েছে দিস ইজ ডিএক্সটি ডিপিটি, দিস ইজ অ্যানালগ অফ ডিকিউ ডিপি। ওকে, মানে লিভিল থিওরিতে যে ডিকিউ ডিপি করে ফেজ স্পেসে ইন্টিগ্রেশন করে সেই ডিকিউ ডিপি এটা অ্যানালগ। বাট দ্য ডিফারেন্স ইজ দ্যাট ক্লাসিক্যাল মেকানিক্স যখন করো তখন তোমার ফেজ স্পেস ইজ ফাইনাইট ডাইমেনশনাল, কিন্তু এখানে মেজারটা হচ্ছে গিয়ে infinite dimensional under infinite dimensional for the case of these path integral techniques. One major difference যেটা সেটা আমি পয়েন্ট আউট করি, তাহলে তোমার প্রশ্নটা আমি নিচ্ছি যে ডিকিউ ডিপি মানে ভলিউম আর কি, যেটা আমি বলছিলাম এতক্ষণে ইন দ্য ফেজ স্পেস, এইটা প্রিজার্ভড আন্ডার ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন ফর ক্লাসিক্যাল মেকানিক্স। ওকে, প্রিজার্ভড, দ্বারা বানানটা আবার কি গুলিয়ে ফেললাম, প্রিজার্ভড, গুলিয়েছি। Preserved under canonical transformation in classical mechanics, এবং যখন তোমার হ্যামিল্টনিয়ান ডেসক্রিপশন আছে, সব সিস্টেম হ্যামিল্টনিয়ান ডেসক্রিপশন হয় না। On the other hand, this path integral representation K is not path integral representation of the propagator of the Hamiltonian K, canonical transformation under এটা প্রিজার্ভ নয়, ইনভেরিয়েন্ট নয়। ওকে, এটা মেজর ডিফারেন্স। আমি লিখছি না কারণ সময় হয়ে গেছে। The DQ/DP is preserved under canonical transformation in classical mechanics for a Hamiltonian system, for simply Hamiltonian. কিন্তু path integral representation of the K is not invariant under canonical transformation. So there is a major difference. Okay. এবার হ্যামিল্টন জ্যাকোবি ফর্মুলেশন আমি যদি যাই, ওকে, তাহলে কি হয়, তাহলে এইচটাকে জিরো হয় হ্যামিল্টনিয়ান জ্যাকোবি থিওরিতে, তাই তো, যেটাকে তোমার ক্যামিল্টনিয়ান বলে যেটাকে পপুলারলি, সেখানে এইচ গোস টু জিরো। এবং তার ফলে এই ধরনের ট্রান্সফরমেশন যখন তুমি করবে তখন কিন্তু ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল
যে আমি কিভাবে ক্যানোনিক্যাল পারসেন্টিক্যাল কন্টেক্সটের ক্ষেত্রে ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন বা এরকম ধরনের জিনিস যখন করা হবে। ওকে, বেশ। এবারে আমি থামছি, কারো একটা প্রশ্ন ছিল বোধহয়, অর্ঘর বোধহয় গলা শুনে মনে হলো, প্রশ্নটা করো। ওকে, এবং আমরা পরের দিনের ক্লাসে যেটা করব, এই যে নর্মালাইজেশন যে একটা গোলমাল রয়েছে, সে নর্মালাইজেশনটা ফিক্সড করব। ওকে, এবং পার্টিশন ফাংশনের কিভাবে ক্যালকুলেট করে পারসেন্টিক্যালের যে ফর্মুলেশন করলাম প্রোপাগেটরের সঙ্গে, সেই রিলেশন দেখাবো। ওকে, শোরিঙ্গার ইকুয়েশন কিভাবে পাওয়া যায় এখান থেকে সেটা দেখাবো, এবং ফাইনাল আমাদের যেটা পড়ে আছে খাতায় কলমে, এই অনেক কিছু হলো একটু অ্যাবস্ট্রাক্ট ম্যাথামেটিক্স এর মতো মনে হতে পারে, হ্যাঁ, কিন্তু খাতায় কলমে আমরা সলভ করব যে ফ্রি পার্টিকেল কোয়ান্টাইজেশন বা হারমোনিক অসিলেটরকে কোয়ান্টাইজেশন করে। কারণ আমি ডিফাইন করেছি এটা, আমি যখন আমি নিজেও পড়েছিলাম তখন আমার কাছে এই যে ধর যে ডেফিনেশন গুলো রয়েছে একটু অ্যাবস্ট্রাক্ট মনে হতে পারে, কিন্তু ইফ ইউ ডু সাম ক্যালকুলেশনস দেন ইট উইল বিকাম অ্যাপারেন্ট দ্যাট হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস। তো পরের দিনের ক্লাসে তোমার যেটা করব, তোমার কানেকশন উইথ পার্টিশন ফাংশন আর শোরিঙ্গার ইকুয়েশন, সেটা আমি পরের জন্য ফেলে রাখছি, শেষের দিকে ফেলে রাখছি। পরের দিনের ক্লাস আমি সরাসরি যেটা করব, আমি একটা এক্সাম্পল করব, এক্সাম্পলটা ধরে পারসেন্টিক্যাল কোয়ান্টাইজেশনটা কিভাবে করতে হয়, বিশেষ করে যে কার্লি ডিএক্সটি কার্লি পিওয়াইটি লিখলাম, এটা আমরা শিখবো। সোজা, খুব একটা কঠিন নয়, জানো না বলে কঠিন মনে হতে পারে, কিন্তু আই উইল ডু ইট। এবং নর্মালাইজেশন যে কনস্ট্যান্ট রয়েছে ইনফিনিটি হতে পারে, সেটাকে ফিক্সড করবো। সেটা ধরো মোটামুটি 2-3 ঘন্টা লাগবে, সোমবার এবং তারপরে মঙ্গলবারও। তারপরে যে সময়টা থাকবে সেই সময় নেক্সট উইকই আশা করছি যে এটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে পাথ ইন্টিগ্রালের সঙ্গে পাথ ইন্টিগ্রাল দিয়ে পার্টিশন ফাংশন কিভাবে ক্যালকুলেট করতে, সেই রিলেশন জাস্ট 15 to 20 মিনিটস লাগবে। আর শোরিঙ্গার ইকুয়েশন কিভাবে, আমি এই যে এতক্ষণ তো যা কিছু বলছি সবকিছুই তো বলছি ইন টার্মস অফ প্রোপাগেটর। ফর ক্যালকুলেশন অফ ফিজিক্যাল প্রপার্টিজ অফ ট্রানজিশন অ্যামপ্লিটিউড প্রোপাগেটরটাই কাজে লাগবে, কিন্তু আমি যদি বলতে পারি যখন শোরিঙ্গার পিকচার আমরা শোরিঙ্গার ইকুয়েশন পেয়েছি, তাহলে আপনি একটা কানেকশন দেখান যে এই যে এত কিছু বললাম পাথনিকের টেকনিক্সে, হোয়াট ইজ দ্য কানেকশন দ্য শোরিঙ্গার ইকুয়েশন, সেই পার্ট দুটো আমি শেষের জন্য ফেলে রাখছি। কালকে সরাসরি আমি এখান থেকে মানে নেক্সট ক্লাসে কালকে বলতে কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেই ক্যালকুলেশনটাতে আমি সরাসরি চলে যাবো। বলো অর্ঘ কি বলছিলে, বলো। স্যার, ওই যে ডেনসিটি ম্যাট্রিক্স এর ইকুয়েশন অফ মোশন পেয়েছিলাম, সেটা আমাদের যে নর্মাল ফিজিক্যালি মেজারেবল অপারেটর গুলো থাকে তার থেকে ওই যে কমিউটেশন রিলেশনটা ছিল, সেখানে একটা নেগেটিভ সাইন ছিল। হ্যাঁ, তাহলে ওটার কি কোনো সিগনিফিকেশন আছে ওই নেগেটিভ সাইনটার? না না না, হাইজেনবার্গ ইকুয়েশন মোশন যেটা থাকে, ঠিক আছে, সে হাইজেনবার্গ ইকুয়েশন অফ মোশনের যা থাকে এটা তার উল্টো। ওকে, ওটা জাস্ট আসে ওখান থেকে। কিন্তু অনেকে যেটা ভুল করে, অনেকে এটা ভাবে যে তোমার হাইজেনবার্গ ইকুয়েশন অফ মোশনে অপারেটর ইভলিউশন বলছি, তার যে টাইম ইভলিউশন হওয়া উচিত ডেনসিটি ম্যাট্রিক্সের সে একই হয়, সেটা কিন্তু নয়। তার কারণটা হচ্ছে গিয়ে মানে এটা একটা জিনিসটা ভাবনা করার আছে, কিন্তু আলাদা করে সেই অর্থে ফিজিক্যাল সিগনিফিকেন্স কিছু নেই। ভাবনাটা হচ্ছে এটা যে আমার হাইজেনবার্গ পিকচার, আমি আই নো দ্যাট স্টেটস আর কনস্ট্যান্ট উইথ রেসপেক্ট টু টাইম, দ্যার ইজ নো ইভলিউশন অফ দ্য স্টেটস, কিন্তু অপারেটর গুলো ইভলভ করে, তাই তো? ডেনসিটি অপারেটর একটা অপারেটর, ডেনসিটি অপারেটর কেন ইভলভ করে না হাইজেনবার্গ ইকুয়েশনের মতো করে? ওই যে একটা রিলেটিভ সাইন আসছে, মাইনাস সাইন আসে, তো সেইটা একটা ক্রুশিয়াল প্রশ্ন হতে পারে যে এটা কেন, ডিসপ্যারিটিটা কি। কিন্তু আলাদা করে মাইনাস সাইনের ফিজিক্যাল সিগনিফিকেন্স মানে ইট অ্যাপিয়ার্স লাইক দ্যাট। এবার তুমি ডেনসিটি ম্যাট্রিক্সের টাইম ইভলিউশন ধরে অনেক কিছু ক্যালকুলেশন করতে হয়, সেই ক্যালকুলেশনে যা আসার তাই আসবে। মূলত আমরা যদি কনজারভেটিভ সিস্টেম ধরি তাহলে ইউনিটারি টাইম ইভলিউশন দেখায়, যদি কনজারভেটিভ টাইম না ধরি তখন নন ইউনিটারি টাইম ইভলিউশন দেখায়। এবং লিভিল ইকুয়েশন যেটা রয়েছে সেটা মূলত তোমার, ধরো আমি নামটা ভুলে যাচ্ছি, মানে নন ডিসিপিটিভ সিস্টেমের জন্য যেটা করে, ওই টার্মের সঙ্গে আর দুটো টার্ম থাকে, নামটা আমি অফেন মনে করতে পারছি না। কেলডিস তো নয়, কেলডিসটা আলাদা। এনিওয়ে, সেটাই পার্থক্য। এবার তাহলে তুমি যেটা বললে যে ফিজিক্যাল সিগনিফিকেন্স বা বোধহয় যে ডিফারেন্সটা কেন, সেইটা কি মাথায় আছে কিছু কারণ কেন, মানে হাইজেনবার্গ ইকুয়েশন অফ মোশন মতো নয় কেন ইকুয়েশনটা ডেনসিটি অপারেটর হওয়া সত্ত্বেও?
বেশ চিন্তা করে দেখো, মানে ফিজিক্যাল সিগনিফিকেন্স যখন প্রশ্নটা তুলে সেই জন্য আমি প্রশ্নটা তুললাম যে why it is not like this is an operator, still it does not satisfy Heisenberg equation of motion, there is a difference relative sign, তার নিশ্চয়ই কোনো কারণও আছে, কনসিস্টেন্ট একটা কারণ আছে, সেই কারণটা ভেবে দেখো। বেশ, আর কিছু? স্যার এটা ডেনসিটি ম্যাট্রিক্স থেকে যে ভ্যালুগুলো পাওয়া যায় সেগুলো তো প্রবাবিলিস্টিক ভ্যালু দেয়, তাহলে ওখানে যদি নেগেটিভ সাইন হয় তাহলে কি সেটা মানে ফিজিক্যালি হবে? নেগেটিভ সাইনটা ইকুয়েশনে আসে, নেগেটিভ সাইনটা তো প্রবাবিলিটিটাকে নেগেটিভ করছে না, প্রবাবিলিটিকে নেগেটিভ দিচ্ছে কি, ওটা ইকুয়েশনে আসছে, ইকুয়েশনে আসছে, তাই তো? এবার ইকুয়েশনে আসা মানে যে প্রবাবিলিটি নেগেটিভ ইমপ্লাই করছে তা কিন্তু নয়, একেবারেই নয়, তোমার ইকুয়েশনটা পাল্টে যাচ্ছে, তাই তো? এবার সেখান থেকে কি তুমি কোনোভাবে তোমার মনে হচ্ছে যে এটা ফলো করলে আমাকে দেখাবে যে প্রবাবিলিটি ইজ নেগেটিভ? সেটা কিন্তু আসে না, ইকুয়েশনের সাইনটা পাল্টে যাচ্ছে, দ্যাট ইজ ট্রু, কিন্তু সেখান থেকে কখনোই এটা ইমপ্লাই করে না যে প্রবাবিলিটি নেগেটিভ। হ্যাঁ স্যার, ঠিক আছে। বেশ, আর কারোর কিছু? হ্যাঁ স্যার, বলছি স্যার ওই পাথ ইন্টিগ্রেশনের সাথে এমনি ইন্টিগ্রেশনে কি ডিফারেন্স, ওটা আরেকবার একটু বলবেন স্যার? পাথ ইন্টিগ্রেশনে তুমি প্রথম দিনের ছবিটার কথা মনে করে দেখো, যে দুটো পয়েন্ট রয়েছে, একটা সিস্টেমটাকে একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্ট আমি তুলছি, তাই তো? এইবারে ক্লাসিক্যাল ইকুয়েশন অফ মোশনে যেটা হয় যে অয়লার-ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন অফ মোশনের যে সলিউশন, সেটা অ্যাকশনটাকে এক্সট্রিমাইজ করে যে পাথটা পায় সেই পাথটা বরাবর হয়। ওকে, এবার পাথ ইন্টিগ্রেশন মানে হচ্ছে যে তোমার যে কোনো একটা পাথ নাও, তুমি যে কোনো একটা পাথ কানেক্টিং টু পয়েন্টস, ওকে, সেখানে তোমার যে অ্যাকশন রয়েছে ডিপেন্ডিং দ্য সিস্টেম, সেই পাথ বরাবর অ্যাকশনটাকে তুমি ইভালুয়েট করছো। তোমার কি রয়েছে, ই টু দি পাওয়ার আই এপসাইলন এইচ বার এল ডিটি, তাই তো? এবার এল ইজ এ ফাংশন অফ পাথ এক্সটি। এবার এরকম কতগুলো পসিবল পাথ আছে, তুমি সেইটাকে ইভালুয়েট করছো। তাহলে ইন্টিগ্রেশন ইজ অ্যালং দ্য পাথ, কিন্তু তুমি যখন এমনি ইন্টিগ্রেশন করো সে এফ অফ এক্স ডিএক্স, এখানে তো পাথের কোনো কনসেপ্ট, এখানে কোনো পাথের কোনো কনসেপ্ট আছে কি? এখানে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা এক্স, সেই এক্স এর ইনক্রিমেন্ট যেদিকে হচ্ছে সেই হিসেবেই তুমি যাচ্ছ। কিন্তু তোমার যদি একটা কার্ভ বরাবর একটা ইন্টিগ্রেশন হয়, ইউ আর নট নেসেসারিলি ফলোইং দ্যাট এক্স ইন দ্য ইনক্রিজিং সেন্স, এফ অফ এক্স ডিএক্স, তোমার ডিএক্সটা কি যায়, লোয়ার লিমিট থেকে আপার লিমিটের দিকে ইনক্রিজিং সেন্সে যাচ্ছে। তুমি যেভাবে ডিসক্রিটাইজ করেছো এক্সটাকে, সেইভাবে ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টে বাড়তে বাড়তে যাচ্ছে। পাথ ইন্টিগ্রেশন যখন করছি তখন কিন্তু একটা নির্দিষ্ট টিয়ে এক্স যে ভ্যালু নিচ্ছে সেইটা হচ্ছে গিয়ে পয়েন্ট অন এ এক্সটি, এ কার্ভ। আর একটা পরবর্তী টাইমে একটা অন্য ভ্যালু নাই, সেটা কার্ভের একটা অন্য পয়েন্ট। সো ইউ আর ইন্টিগ্রেটিং অ্যালং দ্যাট কার্ভ। কিন্তু এফ অফ এক্স ডিএক্স যখন থাকে, ইউ আর নেসেসারিলি ইন্টিগ্রেটিং অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, মানে এক্স এর ইনক্রিমেন্টটা হচ্ছে এক্স অ্যাক্সিস দিয়ে, এবং তার করসপন্ডিং যে ভ্যালু আছে সেটাকে তুমি নিচ্ছ। ওকে, এবং তার ফলে যেটা হয় যে এফ অফ এক্স ডিএক্স তোমার হচ্ছে বেসিক্যালি সামেশন আন্ডার দ্য কার্ভ। কিন্তু পাথ ইন্টিগ্রেশন যখন করছো তখন কিন্তু সেরকম কোনো কনসেপ্ট নেই। তোমার যে ইনক্রিমেন্টটা হবে টি এবং এক্স বোথ, তার জন্য যে পয়েন্ট তুমি 2+1 ডাইমেনশনে পাবে, সেটা এলটাকে ইভ্যালুয়েট করবে, করে তারপর যা ইন্টিগ্রেশন এলো সেই ইন্টিগ্রেশনের ভ্যালুটা তাই। তো তুমি ইন্টিগ্রেশনটা করছো অ্যালং স্পেসিফাইড পাথ, কিন্তু এমনি ইন্টিগ্রেশন করো সেখানে কোনো পাথের কনসেপ্ট নেই, সেখানে এক্সটা ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টে যেভাবে সিকোয়েন্সিয়ালি এগিয়ে যায় সেটাই তোমার পাথ। একটা সলিউশন, পাথ বলতে একটা সলিউশন, তোমার কার্ভ এক্স অফ টি, এটা সাইন এক্স টি হতে পারে, কস এক্স টি হতে পারে, যা কিছু তাই হতে পারে, সেই পাথ বরাবর তুমি ইন্টিগ্রেশনটাকে করছো। ঠিক আছে। বেশ, আর কিছু? বেশ, আর কি যদি না থাকে ছুটি। একটা কথা বলি, প্রীতম এবং কয়েকজন কাল থেকে তোমার ওই আওয়ার ভিপিএল কাজ করছে না, তো সেইটা মানে আমি মেলও পাঠিয়েছি, মানে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, দেখবে। এতক্ষণে বোধহয় অর্ণিত করে ফেলেছে কিনা আমি জানি না, কারণ অর্ণিত মিটিং ছিল, যেটা ইন্ট্রোডাকশন, তোমাদের ভাই বোনদের ইন্ট্রোডাকশন ছিল সেখানে। কি হলো, ঠিক হয়েছে প্রীতম? হ্যাঁ স্যার, অর্ণিতা মেল করেছে, দেখলাম ঠিক হয়ে গেছে। আচ্ছা বেশ, ঠিক আছে, তাহলে তো কোনো অসুবিধা নেই। বেশ, কালকে পরীক্ষা দাও ভালো করে, এটাই বলি, আর কি বলবো। গুড বাই, হ্যাপি নিউ ইয়ার টু ইউ অল। চলো।